অনেকেই বলে কিন্তু যে সেই একটা ইভেন্ট ছিল, খুবই সুন্দর ইভেন্ট, ওহ ভিডিওটা যে আসছে না হেভি, কিন্তু সাউন্ডটা একেবারেই বাজে ছিল। তারপরে আবার অনেকে বলে যে জোস জোস জোস, সাউন্ডটা যদি একটু ভালো করতে পারতো, ভিডিওটা লাইটিংটা কত সুন্দর আসছে। এর কারণটা কি জানেন? নোম্যান্স ল্যান্ড। তো নোম্যান্স ল্যান্ডটা কি, সাউন্ডের ক্ষেত্রে কি, সেটা আজকে বলতে চাই। আমার নাম আতাবুর রহমান, আমি প্যাশনেটলি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং আর্টিস্ট, মিউজিক ইন্ডাস্ট্রিতে অলমোস্ট 30 ইয়ার্স। প্রফেশনে আমি একজন আইটি প্রফেশনালস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, দ্যাটস মাই মেইন প্রফেশন। তো আমার প্যাশন থেকে কিছু জিনিস শেয়ার করব, যাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হবে। তারা হচ্ছে আমরা যারা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ভিডিও ক্যাপচার করছি বা ভিডিও নিচ্ছি, এবং সেই ভিডিওটা যদি সাউন্ড রিলেটেড বা কোনো পারফরমেন্স রিলেটেড যদি হয়, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তো এর আগে একটা বলি যে গাছের গোড়া কেটে আগায় পানি দিলে কাজ হবে না। কারণ আমরা আমাদের যতই এফোর্ট দেই একটা ইভেন্টের জন্য, যতই সব কিছু ভালো করি, আর আমরা যদি অ্যাট দি এন্ড যদি কোনো ভিডিও বা সেটাকে ক্যাপচার করতে চাচ্ছি, মানে অ্যাজ আ অডিয়েন্স হিসেবে যা শেয়ার করার জন্য, তাহলে আপনার এই ক্যাপচারটা যেটা অন্য মানুষকে ডেলিভার করছে বা অন্য মানুষ যারা দেখছে, তাদের কাছে কিন্তু সব কিছু কিন্তু কম্বাইন্ড প্যাকেজ মনে হবে না। কারণ ওখানে হয়তো আপনার সাউন্ড এলিমেন্টটা টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে অনেক উইক হয়ে যাচ্ছে। তো সেটার কারণটা হচ্ছে অনেকটা নোম্যান্স ল্যান্ড, যেটা একটা সাধারণ একটা ব্যাপার আমি বলবো। এর সাথে সাথে আরও কিছু আমি টিপস শেয়ার করব, যেগুলো আমরা হয়তো আমাদের দৈনন্দিন এরকম যে কোনো ইভেন্টে যাওয়াতে বা আমরা যেভাবে ক্যাপচারগুলো করি, ভিডিওগুলো যেভাবে ক্যাপচার করি, এই টিপসগুলো হয়তো কাজে লাগতে পারে। তো নোম্যান্স ল্যান্ড কি? সাউন্ডের ক্ষেত্রে নোম্যান্স ল্যান্ডটা হচ্ছে যে আপনি এমন একটা জায়গাতে আছেন যেখানে সাউন্ডটা আসলে আপনার কাছে পৌঁছাচ্ছে না ঠিকভাবে, শব্দটা আসছে না। তো নোম্যান্স ল্যান্ড বলতে আমরা যেটা বুঝি যে যদি দুটি কান্ট্রি থাকে, দুই কান্ট্রির মাঝে যে বর্ডার, ওই বর্ডারের একটা পার্টিকুলার জায়গা থাকে যে যেখানে দুই দেশেরই যারা আপনার সীমান্তরক্ষী, এরা কিন্তু আসতে পারে না, ওই জায়গাটা খালিই থাকবে। তো সাউন্ডের জন্য তেমন হয়। তো আমরা দুই দেশকে যদি এভাবে চিন্তা করি যে এক দেশে পারফর্মার তারা পারফর্ম করছে, আর এক দেশে দর্শক আমরা যারা বসে আছি, এবং মাঝের যে গ্যাপটা, এটাকে আমি বলছি নোম্যান্স ল্যান্ড। এবার আপনি এভাবে চিন্তা করুন যে শব্দটা কিভাবে যায়। শব্দটা কিন্তু একটা তরঙ্গ, শব্দ তরঙ্গ। এটা আমি আমার আগে একটা ক্লিপে আমি শেয়ার করেছি যে সাউন্ড সিস্টেম কিন্তু ম্যাজিক না, এটা অনেকটা ফিজিক্স, ভেক্টর এবং ম্যাথস, এগুলো ক্যালকুলেট করে আমাদেরকে করতে হয়, দেন ইটস বিকাম এ ম্যাজিক। তো কামিং ব্যাক টু দিস পয়েন্ট, নোম্যান্স ল্যান্ডে, তো বলছিলাম যে শব্দটা কিভাবে যায়। শব্দ কিন্তু একটা ঢেউয়ের মতন, তরঙ্গের মতন, এটা এভাবে এভাবে যাচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশন, মানে স্পিকার থেকে আপনার কানের কাছ পর্যন্ত আসছে। স্পিকারটা সেন্ড করছে, সেন্ডার, আপনার কানটা হচ্ছে রিসিভার, এবং এই তরঙ্গটা যখন আপনার কানে আসছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আপনার কানে আসছে, আপনি রিসিভ করছেন, আপনি সাউন্ডগুলো শুনছেন। ব্যাপারটাকে আরও সহজভাবে বলি, আমরা যখন কোনো একটা টর্চ লাইট যখন ধরি, টর্চটাকে যখন জ্বালাই, অন্ধকারে যদি দেখেন টর্চ লাইটের কিন্তু একটা ফোকাস আছে। আমি জাস্ট একটু এক্সপ্লেন করে এখানে বলি যে এটা হচ্ছে টর্চ লাইট। আমি একটু কাছে আনি। টর্চ লাইটের কিন্তু একটা ফোকাস থাকে এরকম। আমরা যদি এটাকে, টর্চ লাইটটাকে আমরা যদি স্পিকার হিসাবে যদি চিন্তা করি, এর মধ্যে আমাদের যদি স্পিকার থাকে, এখান থেকেও কিন্তু একটা শব্দ যাচ্ছে। এই এই এটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এটা 75 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি বা 120 ডিগ্রি। এক এক স্পিকার কোম্পানি বা এক এক কোয়ালিটি স্পিকারের এক এক রকম থাকতে পারে, রাইট? তো এভাবে শব্দটা যাচ্ছে। আমরা যদি এটাকেই যদি স্পিকার চিন্তা করি, তাহলে শব্দটা এইভাবে, তরঙ্গটা এভাবে এভাবে যাচ্ছে, রাইট? তো আর আগে যেটা বলেছিলাম যে এটা স্পিকার, এটা বলছে, আপনার কানটা হচ্ছে রিসিভার, এটা রিসিভ করছে, এটা সেন্ডার, এটা রিসিভার, রাইট? এখন যেটা বলছিলাম নোম্যান্স ল্যান্ড, আমরা যদি এভাবে চিন্তা করি যে এটি একটি স্টেজ, এটি স্টেজের বেস চিন্তা করলাম, স্টেজের কার্টেন হয়তো এখানে আছে, এখানে আর্টিস্ট দাঁড়ানো পারফর্ম করছে, এটা মাইক্রোফোন। যাই হোক, কুইকলি আমি ড্র করার চেষ্টা করছি। এটা তাদের মনিটর, রাইট?
উপরে এখানে কিন্তু মেইন স্পিকার হয়তো রাখা আছে, ওকে। সো ধরলাম মেইন স্পিকারটা আমাদের এখানে রাখা, এখানে মনে করলাম যে আমাদের হয়তো একটা ফ্ল্যাট গ্রাউন্ড, এইটা ধরলাম যে আমাদের এটা হয়তো 30 মিটারের একটা গ্রাউন্ড, এখানে হয়তো দর্শক বসা হয়তো আছে, এগুলো ধরলাম যে এক একটা রো। তো এটা হচ্ছে যদি আমরা যদি 30 মিটার যদি বলি, আর এই স্টেজ থেকে আমরা এটার গ্যাপটা যদি বলি যে 5 মিটার, অনেক ছোট হলগুলোতে যেগুলো 300 বা 200 লোকেরই, তাদের কিন্তু এরকমই থাকে, 5 মিটারও থাকে না, অনেক সময় কিন্তু 3 মিটার থাকে। আচ্ছা, এখানে আপনার অডিয়েন্স বসা আছে। এখন এই যে টর্চ লাইট বা যে ফোকাসের কথা বলেছিলাম এখানে, এটা যদি চিন্তা করেন এখানে এই স্পিকারটা আসলে কিভাবে ডিসভার্স করছে, এটা দেখেন, এটা কিন্তু অনেকটা এইভাবে ডিসভার্স করছে, এইভাবে যাচ্ছে, শব্দ তরঙ্গটা ঠিক এইভাবে এর মধ্যে থেকে যাচ্ছে এবং সকলের কানে পৌঁছাচ্ছে। আর এখান থেকে যে যারা স্টেজে আছে তাদের কিন্তু মনিটর আছে, তারা কিন্তু এভাবে কিন্তু শুনছে, রাইট, তাদেরটা এইদিকে। এখন আমি একটু ডিফারেন্ট পেন ইউজ করি এখানে, হবে। এখানে কিন্তু এই যে যে জায়গাটা টোটাল এখান থেকে এই পর্যন্ত, এইটা কিন্তু আমি বলতে চাচ্ছি নো ম্যানস ল্যান্ড। তো আমরা যারা ভিডিও নেই, অনেকে আমরা কি করি, খুব ভালো ভিডিও শট নেওয়ার জন্য বা নাচানাচি করতে করতে যে ভিডিও দিচ্ছে, আমরা কিন্তু এই গ্যাপটাতে কিন্তু চলে আসি অনেক সময়, আমরা এখানে দাঁড়াই ক্যামেরাগুলো নিয়ে, এখানে থাকি, এখান থেকে আমরা ভিডিওটা নিচ্ছি। তো তাতে করে কি হচ্ছে, আমরা কিন্তু এই গ্যাপের মধ্যে যারাই আসছে তারা কিন্তু নো ম্যানস ল্যান্ডের মধ্যে, তাদের কাছে কিন্তু কোনো শব্দ নেই, অনেকটা আটকা গুমোট, মানে স্পিকারের পিছনের সাউন্ড বা ঠিকভাবে পাচ্ছেন না, অথবা এই সাউন্ড রিফ্লেক্ট করে যেটা আসছে, অথবা মানে আপনারা একটা জাস্ট একটা মানে সাউন্ড ভাইব হিসেবে পাচ্ছেন, নট এ ডাইরেক্ট ক্লারিটি সাউন্ড, কারণ আপনি কিন্তু এই ফোকাসের মধ্যেই নেই, যে সাউন্ডটা যাচ্ছে এই ফোকাসের মধ্যে আপনি নেই। তো এতে করে কি হচ্ছে, এতে করে আপনি শব্দের যে রেফারেন্স যে ব্যাপারগুলো এগুলো আপনি পাচ্ছেন না, আলটিমেটলি ইউ আর লুজিং দ্য কোয়ালিটি। হয়তো এখানে যারা তারা হয়তো 90% হয়তো ঠিকভাবে শুনছে, আপনি এখানে যে আপনি হয়তো 15% হয়তো ঠিকভাবে পাচ্ছেন না শব্দটা, আপনি বুঝতেছেন কারণ আপনি ওই এনভায়রনমেন্টে যখন আছে, কিন্তু আপনি যখন যে ক্যামেরা বা মোবাইল ফোন বা যে স্মার্ট ডিভাইসটা ইউজ করছেন, সে কিন্তু তার মেকানিজম অনুযায়ী শব্দটা নিচ্ছে, কিন্তু আপনি যেহেতু মানুষ, আপনি এই আবহতে লাইটিং সাউন্ড সব কিছু মিলে সবার মধ্যে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আপনি কিন্তু প্রভাবিত, আপনি কিন্তু শুনছেন, এই সময় কিন্তু আপনার কিন্তু একটা অন্যরকম ফিলিং হচ্ছে, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। কিন্তু আপনার যে ডিভাইস কিন্তু তার দেওয়া ক্যাপাসিটি অনুযায়ী সে কাজ করছে। তো আপনি ভিডিওটা ক্যাপচার করলেন, ভিডিওটা লাইভ শেয়ার করলেন, এখন ওই লাইভ শেয়ারিংটা আপনি যখন শুনছেন বা অন্য কেউ যখন দেখছে, তাদের কাছে কিন্তু এই যে ফ্ল্যাশি যে লাইটগুলো যেগুলো খুব সুন্দর জ্বলছে, এগুলোর পাশাপাশি কিন্তু সাউন্ড কোয়ালিটিটা, লাইটিং যদি 100 থাকে, সাউন্ডটা কিন্তু আছে 15%, যেহেতু আপনি এখানে। তো আলটিমেটলি কোয়ালিটিটা যে বাইরের যে এক্সটার্নাল যে পার্সন, তার কানে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে ওই যে 15% যেটা বলছিলাম, তার কাছে এইটা পৌঁছাচ্ছে। তার জন্য কিন্তু আমরা শুনি যে ওয়াও, ইভেন্টটা তো দেখতে তো খুব সুন্দর লাগলো, কিন্তু সাউন্ডের অবস্থা তো খুব খারাপ ছিল মনে হলো, কারণ রহিম ভাই বা কুদ্দুস ভাই ছিল এই যে মাঝে এখানে, যার জন্য ওনারা এই টোটাল সাউন্ড ইনপুটটা পায় না। এবং ওনাদের দোষ না, মেবি দে ডোন্ট নো, অথবা ওনারা যে ভিডিওটা নিতে চেয়েছে কাছে গিয়ে হয়তো সুন্দর রেকর্ড করতে চেয়েছেন ভিডিওটা, ছবিটা বা ভিডিওটা মেইন, কিন্তু শব্দটা ওখানে হয়তো মুখ্য ছিল না, ইট ডিপেন্ডস। তো ওয়ান অফ দ্য ফ্যাক্টর থাকে যে নো ম্যানস ল্যান্ডে আমরা যারা দাঁড়াই, এটা ঠিক জায়গা না। আর এর সাথে আরেকটা ব্যাপার বলি, আমাদের কমিউনিটিতে যারা গণ্যমান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা, তাদেরকে ফার্স্ট রোতে দেওয়া হয়। ফার্স্ট রোতে থাকার কারণে, প্রথম সারিতে থাকার কারণে অনেক অডিটোরিয়াম এখানে আছে যেগুলো কিন্তু এই ধরনের মিউজিক্যাল ইভেন্টের জন্য না, দোজ আর বেসিক্যালি পাবলিক অ্যানাউন্সমেন্ট টাইপ। তো ওখানে কিন্তু অডিও সিস্টেমগুলো কিন্তু এইভাবে কিন্তু সেট করা না, ট্রিট করা না। আবার অনেক সময় দেখা যায় যে ফিক্সড চেয়ার থাকে না, আমরা চেয়ারগুলো এমন জায়গাতে নিয়ে আসি যে 2 মিটারও গ্যাপ থাকে না স্টেজ থেকে, আমরা একদম কাছে বসি।
তো ওখানে যারা বসেন, যে গণ্যমান্য ব্যক্তি যারা আসলে একটু বয়স্ক থাকেন, যারা আসলে বেটা শুনতে চান বা অনুষ্ঠানকে উপভোগ করতে চান, ওনারাও কিন্তু একইভাবে কিন্তু এই প্রবলেমের মধ্যে থাকেন। হয়তো এখানে সাব উফার থাকে, যেগুলো গুম গুম আওয়াজ আসছে, যেগুলোর খুব বেশি পরিমাণে একটা সাউন্ড ওয়েভ এখানে যাচ্ছে, ওনারা সামনে বসে শুধু গুম গুম শুনে এবং পরে ওনারা কমপ্লেন করে, উফ এত বিকট বেইস বা গুম গুম শব্দ ছিল, আমরা কিচ্ছু শুনতে পারিনি। কারণ ওনারা এই যে নোম্যান্স ল্যান্ডের মধ্যে ছিল অনেকটা, আর নিচের যে লো ফ্রিকোয়েন্সি যেটা কিন্তু উপরের হাই ফ্রিকোয়েন্সির মতন ট্রাভেল করছে না, ওনারা ঠিক এর সামনেই ছিল। তো ওনাদের এই এক্সপিরিয়েন্সটাও খুব খারাপ থাকে। তো এটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয় যে আপনার অডিও সিস্টেমটা কোথায়, আপনার বসার ক্যাপাসিটি কোথায়। যেটা সচরাচর হয় যে বিভিন্ন প্রাইভেট ফাংশনগুলোতে দেখা যায় যে এখানে যদি স্পিকার থাকে, এখানে অডিয়েন্স বসছে স্পিকারের পিছনে। তো আপনি যদি দেয়ালের পিছন থেকে যদি একটা মানুষের কথা শুনেন, আপনি যেভাবে কথাটা শুনেন একই অবস্থা হচ্ছে এখানে। দে আর নট এনজয়িং দ্যাট পারফরমেন্স। তো এটা কিন্তু ম্যাথস অ্যান্ড ফিজিক্স অ্যাগেইন, এটা কিন্তু এটা ম্যাজিক্যালি কিন্তু করা সম্ভব না। এই সেম জিনিসটাকে 30 মিটার না বলে আপনি যদি বলেন যে হ্যাঁ আমরা তো অনেক বড় বড় ইভেন্টে যাই, আমরা অপেরা হাউসে যাই, ওখানে তো এই সমস্যা হয় না। তো আমি সেটা একটু বলতে যাচ্ছিলাম, ওখানে কেন হয় না এই সমস্যা। কারণ এই 30 মিটারের জায়গায় আপনি যদি এটাকে যদি 300 মিটার করে দেন, আর এই ছোট এই স্পিকারের জায়গায় আপনি এটাকে যদি লাইনারের মতন যদি বড় স্পিকার যদি জে কার্ভ স্পিকার যদি ইউজ করেন, লাইনার এগুলো পার্টিকুলার জায়গাতে ফোকাসটা করে, মানে লেজার গানের মতন বলতে পারেন অনেকটা। এবং টর্চের মতন এতটা যায় না, লেজার গানের মতন ধরেন 10 ডিগ্রি বা 15 ডিগ্রি। তো তখন এর যে সাউন্ডটা যেটা যেতে থাকে এইভাবে যেতে থাকে। তো এখানেও কেউ থাকলে ওখানেও কাভার করে, পিছনেও কাভার করে। আর এটা হয়তো দেখা যাচ্ছে যে আপনার 100 মিটার বা 200 মিটার বা 300 মিটার ওইভাবে সাউন্ডগুলোকে ফিক্স করা হয় তখন। এবং আপনি তখন এই 5 মিটার দূরে বসেন, আপনি তখন মিনিমাম 30 মিটার দূরে গিয়ে বসতেছেন বা 20 মিটার দূরে গিয়ে বসতেছেন। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা কে কোথায় বসছি, কখন থেকে ভিডিওটা নিচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা একটা ভিডিও যখন করি, একটা পারফরমেন্সকে ক্যাপচার করছি, হয়তো বা আমাদের প্রিয়জনের, কাছের জনের বা প্রিয় আর্টিস্টের বা যে কোনো একটা অনুষ্ঠানে আমরা ভিডিওটা ক্যাপচার করছি। তো যেভাবে আমরা ক্যাপচার করছি, আমাদের ভালো লাগে ভিডিওটা ক্যাপচার করতে, শেয়ার করতে, একইভাবে যারা ওখানে পারফর্ম করছেন, আর্টিস্ট যারা যারা স্টেজে আছেন, তাদের যে পারফরমেন্স দেওয়াটা, এটা তাদের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জ এবং তারা অবশ্যই এটাকে ভালোভাবে দিতে চান। বাট এটার থেকে আরও বেশি ইম্পর্টেন্স তাদের কাছে থাকে যখন অডিয়েন্সরা সেটাকে সুন্দরভাবে গ্রহণ করে এবং একটা ফিডব্যাক দেয়। ফিডব্যাকটা কিভাবে দেয়? হয়তো ক্লাপিং করছে, হুইসেল করছে, ওয়ান্স মোর বলছে, যেটাই করছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা অন দ্য স্পট কিন্তু পাওয়া কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আর্টিস্টের জন্য। তো এই জিনিসটাকে আমরা যদি ক্যাপচার যদি করি, একটা আর্টিস্ট যদি 4 মিনিট যদি গান করে বা পারফর্ম করছে, তার এই 4 মিনিটটা আমরা ভিডিও করলাম, 4 মিনিটের পর হয়তো এই অ্যাপ্রিসিয়েশন বা ক্লাবটা হয়তো 2, 3 বা 5 সেকেন্ড পর্যন্ত থাকে। আমরা কেন জানি ঠিক ওই 4 সেকেন্ডেই গিয়ে আমরা ভিডিওটা কাট করি, ঠিক ক্লাপিং বা এই যে অ্যাপ্রিসিয়েশনটা হওয়ার আগেই ভিডিওটা শেষ করে ফেলি। আমি জানি না আপনাদের কাছে এটা কেমন মনে হয়। আমি যখন কোনো ভিডিও দেখি, আমি পারফর্ম করছি না, অন্য যে কোনো আর্টিস্টেরই আমি পারফরমেন্স দেখছি, আমি ওই শেষ পর্যন্ত দেখতে চাই। কারণ একটা নৌকা যখন ঘাটে আসছে, হঠাৎ করে কিন্তু থেমে যায় না, একটা স্লোলি এসে স্মুথ একটা এন্ডিং হয়। তো পারফরমেন্সটাও যদি 4 মিনিট যদি চলছে, সেটা যে অ্যাপ্রিসিয়েশন, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এইটাকে ওই 5টা সেকেন্ড সময় দিয়ে প্লিজ ক্যাপচারটা করুন। তাতে করে আপনার এই ভিডিওটা শেয়ার করলে যারা দেখছে তাদের একটা পরিপূর্ণতা আসবে, তারাও তৃপ্তি পাবে। যে আর্টিস্ট যার ভিডিওটা ক্যাপচার করেছেন সেও যদি দেখে, তার কাছেও খুব একটা পরিপূর্ণ হবে ব্যাপারটা। এবং আপনি যে ভিডিওটা করেছেন, আপনার কন্টেন্টটা দ্যাট উইল গেট মেবি 100% কাভারেজ, যে আপনি যে কাভারটা করলেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3, আর একটা পয়েন্ট বলতে চাই এখানে, লাইভ শেয়ারিংয়ে অনেক সময় ভিডিও কোয়ালিটি ডিফারেন্ট হয়। অফকোর্স আইফোনের কোয়ালিটি অনেক বেটার থাকে, কিন্তু নেটওয়ার্ক বা ডাটারও একটা ব্যাপার থাকে। আপনি যদি লাইভ ভিডিও করছেন, লাইভ ভিডিওতে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউবে কিন্তু অনেক সময় কিন্তু আপনার কম্প্রেস করছে এবং ওদের ডিফারেন্ট বিট রেট থাকে।
যার জন্য আপনার ভিডিও কোয়ালিটিটাকে কিন্তু অনেক সময় ওটাকে কম্প্রেস করতে পারে এবং কোয়ালিটি ডিগ্রেড হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনারা যখন লাইভ না করছেন, শুধু ভিডিও করছেন, আপনাদের ভিডিও ক্যাপচারিং আপনাদের ডিফারেন্ট ফোনের কিন্তু ডিফারেন্ট কোয়ালিটি থাকতে পারে। নাম্বার 3 হচ্ছে যে লাইটিং একটা বড় একটা ফ্যাক্টর ভিডিওর জন্য। আপনারা যে মানে পজিশন থেকে ভিডিওটা করছেন, লাইটিংটা ইম্পর্টেন্ট প্লাস সাউন্ডটা ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম যে নো ম্যানস ল্যান্ড, ওখানে না থাকারই চেষ্টা করবেন। নাম্বার 4 হচ্ছে আপনি যদি সাউন্ডের মধ্যে, যেখানে সাউন্ডের এই যে ফোকাস এরিয়াতে আপনি যদি থাকেন, নো ম্যানস ল্যান্ডে না, আপনি যদি এদিকে যদি চলে আসেন, হয়তো আপনি জুম ইউজ করছেন, অনেক ক্যামেরা সেটিংসে যেটা থাকে যে জুম করলে সে ফোকাস জায়গাটার সাউন্ডটা ক্যাপচার করার চেষ্টা করে, তখন কিন্তু সাউন্ডের কোয়ালিটি বা সাউন্ডটা শুনতে কিন্তু ডিফারেন্ট শোনায়। কারণ আপনি এটা একটু ডিফারেন্টলি হয়তো আমি অন্যদিন হয়তো এটা ক্লিয়ার করে বলতে পারি, কারণ প্রত্যেকটা জিনিস আমরা সাধারণভাবে যারা শুনছি সবার জন্য এক্স্যাক্টলি বলা হয়তো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে যেটা করা যায় যে আমরা আমাদের ফোনের সেটিংসগুলো আমরা হয়তো ঠিক করে রাখতে পারি, যে জুম করলে সাউন্ডটাও জুম ইন আউট করবে কি না। তারপর অনেক সময় দেখা যায় যে অনেক লাউড সাউন্ড থাকলে যেটা হয় যে অনেক সময় ফোনের এই ক্যাপচারিংটা কিন্তু ডিস্টর্ট হয়, ক্লিপ করে, এটা খেয়াল করবেন। অনেক হাই মানে লাউড সাউন্ডে গেলে বা সাউন্ড ডেসিবেল অনেক হাই থাকলে আপনার ফোনটা হয়তো ক্লিপ করছে, রেকর্ডিংয়ে আপনারা পরে শুনবেন, এটা হয়তো কোনো সেটিংস থাকতে পারে। আপনি এই সেটিংসগুলো দেখতে পারেন, কারণ হচ্ছে অনেক কষ্ট করে একটা ভিডিও রেকর্ড করলেন, ইফ এই ভিডিওটা বা ক্লিপটা যদি আপনার সাউন্ড রিলেটেড হয়, সেই সাউন্ডটাই যদি ডিস্টর্ট বা ক্লিপিং যদি করতে থাকে, তাহলে হয়তো আপনার নিজের কাছেই ভালো লাগবে না। তো দিস আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর একটা হচ্ছে নাম্বার 5 হচ্ছে ক্যামেরার পজিশনিং, ক্যামেরাটা আপনি কোথায় ধরছেন। আপনি যদি স্মার্টফোনে যদি নেন, স্মার্টফোনে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ক্যামেরা মাইক্রোফোনের কিন্তু সেন্সরগুলো থাকে। সো দ্যার ইজ এ লিটল হোল, মানে ছিদ্রগুলো যেগুলো থাকে, আপনাকে জানতে হবে যে আপনি কোথায় হাত দিলে আপনার ওই কমপ্লিটলি মাইকটাকে আপনি আটকে দিচ্ছেন, মিউট হয়ে যাচ্ছে, শব্দটা আসছে না, অনেক সময় এটা হতে পারে। তো 1-2বার আপনি যদি দেখে এটা যদি বুঝেন যেটা হচ্ছে, তো ভিডিও করার সময় এটা খেয়াল রাখবেন। আর নাম্বার 6-7 অনেক নাম্বার আছে যেগুলো হয়তো সব কিছু এরকম এক ভিডিওতে এত তাড়াতাড়ি বলা সম্ভব না। আমার মেইন যে টার্গেটটা ছিল যে ইভেন্টটা তো দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু শুনতে ভালো শোনায় নাই, এটার কিন্তু একটা কারণ হচ্ছে নো ম্যানস ল্যান্ড, এবং অনেকটা আপনার উপরে নির্ভর করছে যে আপনি আসলে কিভাবে কোথায় থেকে ভিডিওটা ক্যাপচার করছেন। সো আমি যেটা বলছিলাম যে গাছের গোড়া কেটে আগায় পানি দিলে কাজ হবে না। অনেক সময় আমরা খুব ভালো অনুষ্ঠান হয়তো আমরা লোকালি প্রডিউস করছি, কিন্তু ওটা যখন ক্যামেরার মাধ্যমে ক্যাপচার হয়ে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মিডিয়াতে যখন যাচ্ছে, ওই যে পার্সন রেকর্ডিং বা ক্যাপচারটা করেছেন, এটা কিন্তু ওই টেকনোলজি পার্সন বা ওই ডিভাইসের উপরেও কিন্তু ডিপেন্ড করছে যে ওই কোয়ালিটিটা কী আসছে। সুতরাং আমরা যদি সবাই যদি কম্বাইন্ডলি যদি চেষ্টা করি, মেবি উই ক্যান গেট বেটার রেজাল্ট। এই যে 15% না করে অ্যাটলিস্ট উই ক্যান গেট 70-80%, উইচ ইজ গুড এনাফ এখানে। তো আজকে এই শর্ট ভিডিও যেটা নো ম্যানস ল্যান্ড নিয়ে বলতে চাচ্ছিলাম, আই থিঙ্ক এটা হয়তো আপনাদের হেল্প করতে পারে। যদিও বা এটা ডাইরেক্টলি সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোনো ব্যাপার না, বাট আউটপুটটা আসলে কীভাবে রিসিভ হচ্ছে, কীভাবে আমরা পারসিভ করছি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে হয়তো নেক্সট কোনো একটা ভিডিওতে।